বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত। আমি অভিদীপ। কফি হাউসের আড্ডায় আমরা আপনাদের বলেছিলাম আমরা দেশ বিদেশ থেকে বিভিন্ন বাঙালিকে নিয়ে আসবো আমাদের সাথে আড্ডা মারতে, আর সেই আড্ডাটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেই কথা মতো আমরা আজকে এমন একজন মানুষকে ধরে এনেছি যিনি ইতিমধ্যে প্রায় 40টা দেশ ঘুরে ফেলেছেন, 5টা মহাদেশ ঘুরেছেন। আজকে উনি এসছেন আমাদের সাথে প্রবাসের পুজো নিয়ে আড্ডা দিতে। আমাদের সাথে রয়েছেন সোমা দে। সোমাদি, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংকস অভিদীপ। প্রথমত আমি কলকাতা টিমকে ধন্যবাদ জানাই আমাকে এই আড্ডায় একটু উঁকি মারতে সুযোগ করে দেওয়ার জন্য। আর অলসো দ্যাট কলকাতা টিম আমার খুব মনের কাছের, কারণ 2022 থেকে আমরা কানেক্টেড প্রায় 3 বছর, এবং আমার কাছে কলকাতা টিম শুধু ইমোশনাল কানেক্ট তো নয়, তার উপরে এত প্রফেশনালিজম আমি এখানে দেখতে পাই। আমি দেখি তারা কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস করে, প্রচুর খুঁটিনাটি জিনিস নিয়ে কাজ করে। আমি কাজ শুনে পড়ে প্লাস তার সাথে অ্যাটাচ থাকতে পেরে খুব প্রাউড ফিল করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সোমাদি, পরিচয়টা একটু ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি। উনি পেশায় টেলিকম ফিল্ডের মানুষ। উনি এখন এই মুহূর্তে উনি আসলেন হচ্ছেন নেদারল্যান্ডস থেকে। উনি নেদারল্যান্ডস থেকে এসেছেন আমাদের সাথে আড্ডা দিতে। কলকাতায় এখন কিছুদিন থাকবেন, পুজোটা কালটাতেই মেনলি কলকাতায় এসছেন সোমাদি। আর ঘোরার ব্যাপারটা তো বললাম, এছাড়া ওনার লেখালেখির শখ আছে, লেখালেখি করেন সিরিয়াসলি। আমাদের কলকাতা টিমের সাথে যারা যুক্ত আপনারা অনেকে ওনার লেখা পড়েওছেন। ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে একটা ছোট্ট করে অডিও স্টোরি করেওছিলাম। তো সোমাদি, আগে আমাকে এটা বলো যে তোমার এই বিদেশে যাওয়ার এক্সাক্ট সূত্রপাতটা কিভাবে আর কবে হয়েছিল? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। প্রথম কথা যে ছোটবেলা থেকে আমি কখনো চাইনি আমি বিদেশে যাব। ইনফ্যাক্ট আমি কলকাতার বাইরেই যাব এরকম কখনো ভাবিনি প্লাস চাইনি, ইন্টেনশনালি চাইনি। আমি একেবারে হোমসিক। আমি ভাবতাম ছোটবেলা থেকে যে আমি নাটক করব, থিয়েটারের সাথে আমি প্রফেশনালি কানেক্টেড থাকবো, এটা আমার মাথায় ছিল। পড়াশোনা করছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং চান্স পেলাম, আমি পড়াশোনা করছি। আমার বাবা মারা গেলেন, এবং তারপর একটা রিয়ালিটি চেক হলো যে থিয়েটার বোধহয় একটা প্রফেশন হতে পারে না অ্যাট দ্যাট। মানে তুমি কি কোনো গ্রুপের সাথে যুক্ত ছিলে? আমি যাদবপুরে যারা সবাই এমনি খেলার ছলেই নাটক করতেন তাদের সাথে কাজ করতাম। আমি আবৃত্তি শিখতাম, সেখানে প্রফেশনালি স্টেজ পারফর্ম করতাম, সেখানে শ্রুতি নাটক করতাম। তো আমার পারফরমেন্সের প্রতি একটা ঝোঁক ছিল চিরকাল। আমার মনে হয়েছিল আমি সামহাও এইরকমভাবেই নিজেকে অ্যাটলিস্ট প্রফেশনালি নিজেকে ওভাবে দেখতে চেয়েছিলাম। কলকাতাতেই থাকবো, ঘুরতে যেতে পারি আমি বাইরে, অবশ্যই ঘুরতে যেতাম, কিন্তু কখনোই কলকাতার বাইরে থাকবো এটা আমি বিন্দুমাত্র ভাবিনি। কলকাতার বাইরে, জাস্ট বাইরে। এবং বাবা মারা যাওয়ার পরে আমার মনে হলো না, এটা আমার প্রফেশন তো আমার হতে পারে না, আর্ট, আমাকে অন্যভাবে কিছু দেখতে হবে। তো আমি আমার ইঞ্জিনিয়ারিং জব পেলাম, এবং ঘটনাচক্রে জব পাওয়ার পরেই 2 মাসের মধ্যে আমাকে দিল্লি যেতে হলো কাজের সূত্রে। এবং সেই মাহেন্দ্রক্ষণে কি হলো আমি জানি না, আই গট অ্যান অফার যে দিল্লিতে থাকতে হবে। আমার মনে হয়েছিল থাকি, মানে ঠিক আছে, আমার কাছে পাসপোর্টও ছিল না। আগেন জয়েন করার পরে ওনারা বললেন ফার্স্ট অ্যাসাইনমেন্ট মালয়েশিয়া। আমি লিটারালি কাঁদছি, প্রত্যেক রাতে বাড়িতে ফোন করছি যে এটা আমি চাই না। আমি ওনাদেরও বলেছিলাম আমার পাসপোর্ট নিয়ে এটাকে ডিলে করা যায় না। আমার কলিগরা, তখন তোমার পাসপোর্ট নেই মানে জয়েন করার পরে? একেবারেই। আমার কলিগরা খুব অবাক হলেন, কেউ হাসলেন, কেউ বললেন এরকম চান্স কেউ এরকম লুজ করতে চায় না, এটা বোকামো। কিন্তু সামহাও আমাকে বলা হলো না, পাসপোর্ট তো করতেই হবে, ওই অ্যাসাইনমেন্টটা চেঞ্জ হবে না। মালয়েশিয়াতে যেতে হলো ফর a month and half. Again, ইনিশিয়ালি ভাল লাগছিল, কিন্তু কান্নাকাটি, একটা অদ্ভুত ইমোশনাল, আমার মানে এটা কিছুটা এভিডেন্টও ছিল, আমার আশেপাশের কলিগরা সবাই বুঝতেও পারছিলেন। সেখান থেকে এলাম, উইদিন আ মান্থ ফিলিপিন্সে যেতে হলো। ফিলিপিন্স আমাকে 6 মাস থাকতে হলো। সে সময় ফেসবুক ইন্ডিয়াতে অত বেশি
মানুষ জানতো না। আমি 2009-এর কথা বলছি। আমার অস্ট্রেলিয়ান কলিগ আমাকে বললেন, ফেসবুক জয়েন করো, মনটাকে একটু ডাইভার্ট করো ইত্যাদি। সেইখান থেকে শুরু, আমি মানুষের সাথে মিশতে শুরু করলাম, নিজে নিজে রাস্তাঘাটে ঘুরতে শুরু করলাম, একটা ম্যাপ হাতে নেওয়া শুরু করলাম, কিভাবে কোথায় কি খেতে যেতে হয় সেটাও জানতাম না, সেটা করলাম। এবং তারপর থেকে সেই জার্নি শুরু হলো, এশিয়া, তারপর ইউরোপ, তারপর আমেরিকাজ, আর মানে পায়ে তলায় সর্ষেটা লেগে গেল। তারপর একটা ওয়ান পয়েন্ট অফ টাইম আমার ভিড়ের মধ্যে আর থাকতে ইচ্ছে করছে না, তখন আমার মনে হচ্ছে যদি আমি না ট্রাভেল করি সেটা সাফোকেটিং হয়ে যাচ্ছে। তো এইভাবে। হ্যাঁ। আচ্ছা, তুমি পুজোয় তো মোটামুটি কলকাতায় আসো, মানে এবার তো এসো, আর মানে আসো ইউজুয়ালি। তো এবার তো পুজোটা অনেকটাই অন্যরকম, আশেপাশে বিভিন্ন জিনিস নিয়ে আমরা অনেকটাই ডিস্টার্ব রয়েছি, মানুষজন অতটা উৎসাহী নন পুজো নিয়ে। তো তোমার কিছু অন্যরকম মনে হচ্ছে কলকাতার পুজো এবার? হ্যাঁ, মানে এটা একেবারেই অন্যরকম, এবং এটা কিছুটা অ্যান্টিসিপেটেডও। আসার আগে থেকেই আমি বুঝতে পারছিলাম এটা একটু অন্যরকম হবে। ঘটনা এইরকম ধরনের এত চারিদিকে নিউজে দেখতে পাই, এটা সবসময় হৃদয় বিদারক, কিন্তু এইবার এই ঘটনাটা যা এখানে হয়েছে সেটা সত্যি একটি মানুষকে ভাবাচ্ছে। আমি দুরকমভাবে দেখতে পাচ্ছি। আমি এখানে এসে প্রথম যখন আমি এখানে নামলাম, প্রথম আমি দেখতে পেলাম যে একটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এক প্রান্তে ফিতে কাটা হচ্ছে, সম্বর্ধনা হচ্ছে, রাস্তার অপোজিটেই একটা অবস্থান চলছে যেখানে সবাই বিচার চাইছে। এখানে আমার যেমন একদিক দিয়ে ভালো লাগছে, উৎসব হচ্ছে, কারণ কমার্শিয়ালি সেটা ইম্পর্টেন্ট। মানুষ সেখানে গেলে অনেক মানুষের কর্মসূত্রে বলো বা যেভাবেই তাদের জীবিকার অনেক সুযোগ। আবার অন্যদিকে মানুষের হাত ছেড়ে দেয়নি। করোনার সময় আমরা দেখেছিলাম, এই সময় দেখলাম যে সবাই কিন্তু এক হয়ে গেছে। এই জিনিস আমার কাছে খুব গৌরবেরও লাগছে। নিশ্চয়ই। তো পুজোর আড্ডায় যদি আমরা ফিরি আবার, তো প্রবাসের পুজো আমি তো এখনো দেখিনি, অনেকে যারা শুনছে তারা দেখে থাকবেন হয়তো। আমার কাছে প্রবাসের পুজো মানে ছোটবেলায় আনন্দবাজারে দেখতাম ওই ঠাকুর তৈরি হয়ে, সেটা হয়তো জুন বা জুলাই মাসে জাহাজে টাহাজে বিদেশে চলে যাচ্ছে, প্লাস্টার অফ প্যারিসের ঠাকুর বা এরকম কিছু। তুমি অনেকগুলো দেশেই ঘুরেছো, এর মধ্যে কোন কোন দেশে দুর্গাপুজো দেখেছো? হ্যাঁ, আমি খুব পুজোর সময় যেহেতু আমি খুব কনসিয়াসলি চেষ্টা করতাম অলওয়েজ কলকাতাতেই থাকার, সেটা আমার সবসময় একটা লক্ষ্য থাকতো। কিন্তু কখনো ঘটনাচক্রে আমাকে সেখানে সেই পার্টিকুলার দেশে থাকতে হয়েছে এবং পুজো দেখতে হয়েছে। তাই কিছু পুজো আমি এন্টায়ারলি দেখেছি, কিছু পার্টলি। তো আমি এন্টায়ারলি যেগুলো দেখেছি সেটা হচ্ছে জার্সি আইল্যান্ডের পুজো, সুরিনামের পুজো, পোল্যান্ডের পুজো, জোহানেসবার্গের পুজো, এগুলো আমি কন্টিনিউয়াস দেখেছি। আর পার্টলি দেখেছি, যেমন আমি কিছু ক্ষেত্রে, যেমন নিউ জার্সি, আমি পুজো শেষ হওয়ার পরে গেছি, এবং ওদের যেহেতু উইকেন্ডে পুজো হয় তার ফলে আমি কিছুটা কালচারাল ইভেন্টের পার্ট হতে পেরেছি, তাই কিছুটা আবেশ বা রেশ থেকে গেছে। আর কিছু ক্ষেত্রে যেমন অস্ট্রেলিয়াতে আমি পুজোর আগে গেছি, সেখানে পুজোর প্রেপারেশনটা দেখতে পেরেছি, সেটা খুব ইন্টারেস্টিং। ওরা কিভাবে প্যান্ডেল তো নয়, একটা কমিউনিটির মধ্যে কিভাবে ওই প্রিপারেশনটা করছে, কতটা আয়োজন, কীরকমভাবে ওরা সমস্ত ডকুমেন্ট তৈরি করছে কালচারাল ইভেন্টের জন্য, সেগুলো খুব ইন্টারেস্টিং। মানে তুমি 5টা মহাদেশের পুজো দেখেছো? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। তো প্রবাসে পুজোয় থাকলে মানে কলকাতার পুজোটাকে মিস করো? মানে যে কটা বছর হয়তো তোমাকে বিদেশে থাকতে হয়েছে, মিস করেছো? এবার শুরুতে আমার যেহেতু গল্পটা যেভাবে শুরু হয়েছে, সেখানে শুরুতে আমার কাছে প্রবাসে দুর্গাপুজো মানে ওই আমি দুধের স্বাদ ঘোল বলবো না, আমি বলবো ভেটকির স্বাদ বাসাতে মেটানো। তো আমার তো মনে হতো কলকাতার পুজোর মতো কোনো ফিল আমি এখানে পাচ্ছি না। কিন্তু ওই আবার যেমন দুধ মার্কেটে বিক্রি হয় না, ঘোল বিক্রি হয়। দুধ আজকাল হয়তো বিক্রি হচ্ছে, প্রোটিন, ভিটামিন, কিন্তু ঘোল বেশি ইন্টারেস্টিং। তো সেই ঘোলের জন্য যদি আমরা দেখি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, তাহলে প্রবাসের পুজো অনেক বেশি শান্ত, ছিমছাম, নিয়মমাফিক, অনেক বেশি মেনটেইনড। ইনফ্যাক্ট বাঙালিরা সেখানে তাদের যে লিটারারি মাসল আছে সেটা অনেক বেশি এক্সারসাইজ করতে পারে। অনেকেই যারা হয়তো খুব একটা নিজেদের অ্যাক্টিভিটিস লোকের সামনে আনতে পারেন না, সেখানে ছোট কমিউনিটির মধ্যে তারা সেটা ডিসপ্লে করছেন। কবিতা, নাটক, গান হচ্ছে অনেক বেশি, জমায়েতটা অনেক বেশি সুন্দর, সুষ্ঠুভাবে হয়।
কালচারাল দিকটা আছে ওখানে। অনেক বেশি। এখানে যেমন ভিড়, ঘাম, ধাক্কাধাক্কি, আমি মনে করি প্রবাসে বাঙালিয়ানাটা অনেক বেশি সেলিব্রেটেড। এখানে এটা টেকেন ফর গ্রান্টেড। এখানে বরং বাঙালিয়ানাটাকে ছেড়ে দিয়ে আমরা অন্য কিছুর পেছনে ছুটছি। এখানে এখানে অনেক বেশি মানুষ জাঁকজমক দিকটা বেশি এখানে চলে এসেছে মনে মনে হয়। হ্যাঁ, মানে অনেক বেশি তা আমরা বোধহয় অন্য অবাঙালি বা বিদেশি জিনিসগুলোর সাথে বেশি আমরা ছোঁয়া দেখতে পাই এখানে। কিন্তু এর মধ্যে একটি ব্যাপার আছে, যেমন অঞ্জলির সময় এখানে দলে দলে যোগদান করুন, শেষ ব্যাচ, কিন্তু তারপরেও আরো 15 বার অঞ্জলি হচ্ছে পুরোহিতকে চাপাচাপি করে। ফুল সেই কেউ যে ছুড়বেন না, ঝুড়িতে দিয়ে দিন। দিন কিন্তু কোনোদিন সেটা সবার গায়ে পড়ছে। প্লাস যখন দেখি যে মানুষ নতুন জামা পরছে এই পুজোর জন্যই, বা পুরো পরিবার নিয়ে তারা বেরোচ্ছে একটু হাসি মুখ, এবং একটি বিরাট ব্যাপার যেটা বাংলাতেই দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে প্যান্ডেল আর্ট। এইটা No এত doubt. আর এবং দিন প্রতিদিন এটা এত সুন্দরভাবে বাড়ছে, হ্যাঁ, কমার্শিয়ালাইজড হচ্ছে, বিদেশে যাচ্ছে, এর এক্সিবিশন হচ্ছে, কিন্তু একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করছি। টু কাট দ্য লং স্টোরি শর্ট, বেসিক্যালি এখনো বাংলাতেই পুজোর ভাইবটা আমি বেশি এনজয় করতে চাইবো কম্পেয়ার টু প্রবাস। বেশ। ইউরোপ বা আমেরিকায় মানে পুজোটা ঠিক এক্স্যাক্টলি কিরম ভাবে হয়? মানে আমাদের এখানে যেমন ধরো ষষ্ঠী থেকে দশমী যেভাবে হচ্ছে সেইভাবেই হয়, মানে কিরম ভাবে হয় পুজোটা? এটা ডিপেন্ড করছে। যেমন লন্ডনের সব থেকে পুরনো পুজো হচ্ছে হ্যামস্টেড, যেটা ওল্ড টাউন হল। সেটা সব থেকে পুরনো পুজো, সেটা শুরু হয়েছে অনেক বেশি ঐতিহ্যপূর্ণভাবে। তো তার ফলে ওটা একেবারেই নিয়ম মেনে 5 দিন ধরেই হয়, এক্স্যাক্টলি যেই দিনগুলোতে আমরা এখানেও বাংলাতেও সেলিব্রেট করি। এবার তার সময়সীমা হয়তো একই থাকে না, মানে সকালবেলার পুজো হয়তো 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা আরতির সময় আবার সবাই জয়েন করছে। আমাদের এখানে যেমন প্যান্ডেলে সকাল থেকে রাত সবাই বসে থাকছে, কিছু না কিছু হচ্ছে, সেরকম ঘটনা নয়। তবে নিয়ম অনুযায়ী 5 দিন পুজো হচ্ছে। যেমন শিকাগো কালীবাড়ি, নিউ ইয়র্ক কালীবাড়ি, এতে 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 পুজো 5 দিন ধরেই হচ্ছে। আবার ওয়ারসতে 2 দিন, শুধু শনি রবি। জোহানেসবার্গে 2 দিন, সুরিনামে 2 দিন। এবার মানে একটা উইকেন্ডে পুজো হচ্ছে? শুধুই উইকেন্ড, কাছাকাছি যে উইকেন্ড আছে শনি আর রবি, সেটাই হচ্ছে। এবার একটা ফর্মুলা আছে যেটা আমি মোটামুটি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি, যে কোনো কালীবাড়িকে ঘিরে যদি পুজোটা হয়, কালী মূর্তি স্থাপিত আছে, রেগুলার পুজো হয়, সেখানে দুর্গা প্রতিমা এলো বা এলো না, কালীমাকেই দুর্গা হিসেবে পুজো করা, সেখানে অলরেডি যেহেতু একটা নিয়ম মাফিক পুজো সবসময় হয়, সেখানে 5 দিন ধরেই পুজো হয়। এটা একটা ফর্মুলার মতো দেখা গেছে। আদারওয়াইজ যেখানে কমিউনিটি বেসডে পুজো হচ্ছে, সেখানে তাদের বুকিং, রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন পড়ে, তার ফলে 2 দিন হয়। এবং ওই 2 দিনে মোটামুটি একটা সেখানেও একটা স্ট্যান্ডার্ড আছে যে অষ্টমী নবমী ইত্যাদি হবে, প্রতিদিন ভোগ হবে, আলপনা কম্পিটিশন হবে, বাহ। ধুনুচি নাচ হবে, আরে ড্রেস, প্রপার ড্রেস কোড থাকবে। যেটা এটাই বলছিলাম যে আমাদের এখানে কিন্তু সেই ব্যাপারটা ওভাবে নেই। ওখানে বাঙালিয়ানাটা তারা সেলিব্রেটেড আরো বেশি বেশি হচ্ছে। সেলিব্রেট করে। এই যে পুজোটার কথা বললে 5 দিন ধরে হ্যামস্টেডে বোধহয় বললে এইমাত্র, লন্ডনে মানে ওখানে তো প্যান্ডেলের ব্যাপার নেই, না। মানে এটা কোথায় হয়? মানে এটা ওল্ড টাউন হল বলে একটা অলরেডি সেট আপ একটা কমিউনিটি আছে, তার মধ্যে মূর্তি এনে পুরোহিত মূর্তি কলকাতা থেকে যায়? মূর্তি, হ্যাঁ হ্যাঁ। আর আমেরিকার পুজোটা কিরকম? মানে এরকমই মোরলেস? মানে হ্যাঁ, আমি গেছি শিকাগো কালীবাড়ি এবং একদমই জেএফকে, জন এফ কেনেডি এয়ারপোর্টের কাছে নিউ ইয়র্ক কালীবাড়ি। তো সেটা কালীবাড়ি, আচ্ছা, সেটা অলরেডি সেট আপ একটি জায়গা, সেখানে ঠাকুর আসেন এবং সেখানে পুজো হয়, এবং সেখানে 5 দিন ধরেই কন্টিনিউয়াস। তুমি কোনো দেশের পুজোর সাথে মানে অ্যাক্টিভলি যুক্ত ছিলে? মানে কোনো পুজোর উদ্যোক্তাদের মধ্যে ছিলে বা কোনো কমিটিতে ছিলে? না, সেইটাই হতে পারিনি। উদ্যোক্তাদের সাথে আমি থাকতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ট্রাভেলগুলো ভীষণ ফ্রিকুয়েন্ট। আমি কোনো একটি জায়গায় লম্বা, মানে হার্ডলি, মানে ম্যাক্সিমাম আমি হয়তো কোনো একটা জায়গায় থেকেছি 6 মাস, তার বেশি নয়। আমি ওই জায়গায় হয়তো আবার ফিরেছি, কিন্তু ইন বিটুইন আই হ্যাড ট্রাভেলস টু আদার প্লেসেস। তো সেই জন্য খুব কমিটিতে যারা সবসময় আছেন, বছরের পর বছর আছেন, তারাই মেইনলি সেখানের মেম্বার পার্টিসিপেট করেন।
তবে আমাকে যারা চেনেন তারা ইনভাইট করেছেন, আমি গিয়েছি। তো কালচারাল ইভেন্টে আমি অলওয়েজ পার্টিসিপেট এই করেছি। আমি কালচারাল ইভেন্টগুলোর ব্যাপারে একটু বলো আমাদের, মানে হ্যাঁ, মানে যে কোনো, যেমন আমাদের ছোটবেলায় আমরা যেটা বলতাম ফাংশন, পাড়ার ফাংশন, আচ্ছা সেখানে নাচ গান অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন হবে, সবাই নাচ গান ইত্যাদি করবে, এবং বাংলার কিছু মানে সেগুলো তোমরা রিহার্সাল করো নাকি? রিহার্সাল হবে প্রপার, আরে বাস। বেশ অনেক দিন ধরেই হবে, প্রায় 1 মাস আগে থেকে। এবং বাংলার কিছু সেলিব্রেটেড যারা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কিছু নামজাদা লোক আছেন তাদেরকে ইনভাইট করা হবে। এবং সেইং দ্যাট আমার মাথায় এলো যে এখানে তারা যেমন ধরা ছোঁয়ার বাইরে, বা তারা যদি কোনো প্রোগ্রামে যান, তারা জাস্ট ওখানে একটু কিছু বলে বেরিয়ে আসছেন, ওখানে কিন্তু তারা ঘরোয়া আড্ডার মধ্যে ঢুকে আরে বাস। আফটার প্রোগ্রাম তারা আবার একটা ছোট্ট আড্ডা, মিনি আড্ডার মধ্যে আসেন, সেখানে নানা কোয়েশ্চেন করা হয় তাদের। ভালো, মানে খাওয়া দাওয়া তাদের সাথেই হচ্ছে। মানে এখানে যেমন তারা ভীষণ ধরাছোঁয়ার বাইরে থাকেন, ওখানে একেবারে হোমলি। মানে বাঙালি জমায়েত হয়েছে এক জায়গায়, আড্ডাটা হবে না, এটা তো হয় না। আড্ডা হবে। ইন্টারেস্টিং। এবং আমার যেটা আরও একটা ইন্টারেস্টিং হয়, যে আনন্দ মেলা বলে একটা বিষয়, যেটা এদেশেও হয়, দিল্লিতে হয়, পুনেতে হয়, সমস্ত জায়গায় হয়। আনন্দ মেলা মানে তারা সবাই ফুড স্টল দিচ্ছে, প্রত্যেকেই কমিটির কেউ কেউ, মানে যারা ভলেন্টিয়ার করতে চায় তারা আগে থেকে রেজিস্টার করবে কী ধরনের ফুড, কী ধরনের ড্রিঙ্কস তারা ওখানে দেবে, সেসব ব্যবস্থাও হয়। এটা প্রায় একটা নর্মসের মধ্যে পড়ে গেছে, হবেই। তুমি জোহানেসবার্গের একটা ঘটনা বলছিলে, ওই সেটা যদি একটু বলো আমাদের, মানে পুজোর সময় ইলিশ খাওয়ার ব্যাপারটা যদি একটু বলো আমাদের, মানে গল্পটা। হ্যাঁ, তো জোহানেসবার্গের একটা বিখ্যাত পুজো হচ্ছে স্যান্টন এরিয়ায়। স্যান্টন খুবই পশ একটা এরিয়া, এবং সেখানে বাঙালি আছে, এবং বাঙালি সর্বত্র আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো স্যান্টনে গিয়ে আমি প্রথমবার যখন এমনি ট্রাভেল করেছি, এটা পুজোর সময় নয়, তো কিন্তু ওখানের ওই কমিউনিটি এরিয়া, বাঙালিদের এক্সিস্টেন্স সেটা জানতে পেরেছি। পুজোর সময় তাদের নানা অনুষ্ঠান চলছে। আমি ভোগের ব্যাপারে খুব একটা বেশি জানতাম না, যে কীরকম ভোগ হয়, তার কী মেনু হয়, কী আইটেমস, কী বৃত্তান্ত। এবার বাঙালি পুজো, কিন্তু তাতে অবাঙালি এবং অন্য দেশের জনগণও সেখানে থাকতে পারে, তারা সবাই ইনভাইটেড। সে কারণে কিছু কিছু জায়গায় আছে খাবার খুব একটি কমন আইটেমস সেখানে প্রিপেয়ার থাকে, যেমন খিচুড়ি, লাবড়া যেটাকে মিক্সড ভেজ বলা যায়, পায়েস ইত্যাদি, বেগুনি, এই সব থাকে। এবার একটি পার্টিকুলার অনুষ্ঠানে আমাকে সেখানে আলোচনা হচ্ছে, আমি শুনলাম যে কেউ অষ্টমীর দিন পার্টিকুলারলি আমিষ খায়, কেউ কেউ ওই দিনটাই অ্যাভয়েড করে নবমীর দিন আমিষ খায়। এই আলোচনা যখন হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে কি হবে, এখানে আমিষ না নিরামিষ, যদি আমিষও হয় কি হবে, এই ভাবতে ভাবতে আমি দেখলাম ইলিশ এসেছে, এবং মেঘনা চাইতেই জল, এবং জলের মধ্যে ইলিশ। এবং তার আগে, জোহানেসবার্গের আগে আমি যেসব দেশে ঘুরেছিলাম, গ্রিনল্যান্ড, পোল্যান্ড, সেখানে আমার একেবারেই, মানে আমার জিভ ডাল হয়ে গেছিল, একেবারে ডাল ভাতের থেকেও ডাল। তো সেখানে ওই ইলিশ, সে যেরকমই হোক, এবং অবশ্যই বাংলার সাথে সেই প্রিপারেশনের খুব একটা তফাৎ আমি পাইনি, অসম্ভব, মানে মাথায় রয়ে গেছে। এইরকম জিনিস ভোলা যায় না। এটা মেলবোর্নে তোমার পুজোর একটা গল্প আছে, ওটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং, আমি বলতে চাই। সেটা হচ্ছে মেলবোর্নে আমি গেছি কাজের সূত্রে, মুনি পয়েন্ট বলে একটি এরিয়াতে আমার একটা মিটিং অর্গানাইজড হয়েছে, আমি মিটিং করছি, সেইটাতে আমি যেরকম আমি প্রেজেন্ট করছিলাম, আমি নিজেকে একটু ইন্টারাপ্ট করছি। মেলবোর্নে কি 5 দিন পুজো হয় না? তুমি যেটার কথা বলছো এটা উইকেন্ডের পুজো? না, মেলবোর্নে আমি পুজো দেখিনি, আমি শুধুমাত্র পুজোর প্রিপারেশনটা দেখতে পেরেছি। প্রিপারেশনটা দেখেছি। হ্যাঁ, সম্ভবত উইকেন্ডই হয়। তো আমি ওখানে প্রেজেন্টার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করলাম, কিছুক্ষণ হলো প্রেজেন্টেশন, তারপর আমরা কফি ব্রেকে গেলাম। একজন ভদ্রলোক আমাকে পেছন থেকে এসে বাংলাতে, পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করলেন যে কলকাতায় না কলকাতার বাইরে থাকা। আমি চমকে উঠলাম। তারপর কথায় কথায় জানতে পারলাম উনি বাঙালি, উনি ঝাড়গ্রাম থেকে এসেছেন, এবং আরও আলাপ, আমি প্রায় 1 মাস ছিলাম, তো ভীষণ আলাপের মাধ্যমে উনি বললেন, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে কলকাতার খাওয়াবো। আবারও, মানে আমি যেহেতু কলকাতার বাইরে ছিলাম, তো এই সুযোগ হাতছাড়া করলাম না। ওনার ওয়াইফ, 2 বাচ্চা, তারা আমাকে
মানে ভরিয়ে হোমমেড ফুড খাওয়ালেন। ইনফ্যাক্ট ওনার কাছে মিষ্টির আয়োজন ছিল, যে এটা খাবে না রসগোল্লা না পান্তুয়া না সন্দেশ। মানে কলকাতায় এত অপশন আমি পেতাম না, যা ওনার কাছে পেলাম। এইটা করতে করতে উনি বললেন পুজো আসছে, এবং ওনার বাড়িটা খুব অদ্ভুত। উনি মর্ডিয়া লক বলে একটা সাবার্বে থাকেন মেলবার্ন থেকে ওই 8 ঘন্টার দূরত্বে, এবং সেখানে উনি নিজের বাড়িটাই অলমোস্ট একটা ছোট্ট হামলেট। ওখানে চিকেন ফার্ম আছে, আরে বাস। ট্রাম্পোলিন আছে, আপেলের গাছ বানিয়েছেন, সব মানে উনি ওখানে দীর্ঘদিন সেটেল। দীর্ঘদিন আছেন ওখানে। আমি এই কথা বলছি 2011 বা 10-এ, উনি তারও 12 বছর আগে থেকে ওখানে আছেন। উনি দেখালেন একটা ছোট্ট প্যান্ডেল উনি বানাচ্ছেন, ছোট্ট মানে মিনি, একেবারে মানুষের হাইটের হাফ, আচ্ছা, সাধারণ মানুষের হাইটের হাফ। তো সেইটা উনি বানাচ্ছেন সরস্বতী পুজোর জন্য, এবং দুর্গা পুজোর জন্য উনি নিজে প্যান্ডেল বানান, যেটা তৈরি হয়ে গেছে। যে কমিউনিটিতে বানানো হবে তার মধ্যে ওই স্ট্রাকচারটা স্থাপিত হবে, সেটা তৈরি হয়ে গেছে, চলে গেছে, এবং এটা ওনার প্যাশন, উনি বানান। এবং উনি পুজো তো উনি করেন না, কিন্তু পুজোর সমস্ত শুরু থেকে শেষ ওনার দায়িত্বে থাকে। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে উনি নিজে হাতে বানান, নিজে হাতে বানান। আরে বাস। কিছু কিছু ম্যাটেরিয়াল উনি বলেছিলেন উনি যখন আসেন ইন্ডিয়ায় তখন নিয়েও যান, যা ওখানে হয়তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বাঙালির পুজো মানে তো আড্ডার একটা ব্যাপার থাকে, মানে অবভিয়াসলি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ম্যাডক্স টেডক্সে বসে আড্ডা, নানা রকম ব্যাপার। তো প্রবাসের পুজোয় বাঙালিদের এরকম জমাটি আড্ডাটা বসে? হ্যাঁ, মানে আড্ডা হয়, বাঙালি সে যেখানেই থাকুক, এয়ারপোর্টে থাকুক, কোনো প্রবল একটা সমস্যার মধ্যে আছে কিন্তু বাঙালি পাওয়া গেছে, ওখানেও আড্ডা খুব হয়। ইনফ্যাক্ট উইকেন্ডে হয় এই কারণেই যে মানুষ যাতে একটু বেশি সময় সেখানে স্পেন্ড করতে পারে। আমি যেটা বললাম, কালচারাল ইভেন্ট হয়, কালচারাল ইভেন্টের পরে অনেক বেশি একটু ওয়াইন নিয়ে, একটু ভালো মন্দ খাবার নিয়ে আড্ডা চলে। আড্ডা হয়, ওটা মানে কমতি নেই, ম্যান্ডেটরি। হ্যাঁ, আচ্ছা, এই কথাতে আমার মনে পড়লো, এবারে একটি বাঙালির গৌরবের বিষয়, এই বছরই নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে প্রথম দুর্গাপুজো হবে। হ্যাঁ, এই বছর। আরে বাস। এবং এটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন করবে। যদিও এটা ওরা নবরাত্রি আর দশেরা এই কনসেপ্টকে একসাথে করেই করছে, কিন্তু এবং উইকেন্ডেই হবে, সম্ভবত 5-6 হবে, মানে আমাদের দুর্গাপুজোর অনেক আগেই ওরা করবে। এবং এটা খুব মানে দুরন্তভাবে, টাইমস স্কয়ার তো বিশাল একটা জমজমাট জায়গা আর কি, মানে একদম সেন্টার, একেবারে সেন্টার, মানে ম্যানহাটন নিউ ইয়র্ক মানেই টাইমস স্কোয়ার। তো সেখানে হবে। এটা বাঙালি হিসেবে একটি গর্বের বিষয়। এটা খুবই গর্বের একটা বিষয়। টাইমস স্কোয়ারে দুর্গাপুজো হচ্ছে মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তুমি 5টা মহাদেশের দুর্গাপুজো দেখেছো, কলকাতার সবচেয়ে কাছাকাছি কোন পুজোটাকে রাখবে? বা এইটা খুব মানে Tricky ভালো, প্রশ্ন হয়ে গেল। না, খুব ভালো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার কাছে। এবং হয়তো আমি একটু আনইউজুয়াল সাউন্ড করব, আমার কাছে যে পুজোয় নয়েজ কম, হাবডাব কম, একটু শান্তিতে আমি বসে আমি হয়তো শুধু ওই ভাইবটা নিতে পাচ্ছি, সেইখানে আমার ভালো লাগবে। সেক্ষেত্রে আমার আমেরিকা, লন্ডন ঠিক আছে, কিন্তু আমার জোহানেসবার্গ বা সুরিনামের পুজো আমার খুব ভালো লেগেছে। সুরিনামের ব্যাপারে ছোট্ট করে একটু বলে দিই। সুরিনামে 3টি দেশের মানুষ একসাথে থাকেন, মানে সুরিনামের অরিজিনাল কোনো জাতি নেই। সুরিনামে মাইগ্রেটেড লোক থাকে, এবং 3টি দেশের মাইগ্রেটেড লোক থাকে, ভারতবর্ষ, ইন্দোনেশিয়া আর আফ্রিকা। এরা হয়তো মানে আমরা যাদের এখন দেখছি তাদের গ্র্যান্ডফাদার্স বা ওই জেনারেশন অলরেডি সেখানে চলে গিয়েছিল এবং তারা আর ফিরে আসেনি। ভারতবর্ষে আমরা জানি যে ডাচ জাতি, তারা এখান থেকে সুগার কেনের উৎপাদন ওখানে করাবে বলে প্রায় 35,000 কি এরকম লোক ইন্ডিয়ানকে ওখানে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এবং তারপর তারা ওখানেই থেকে যায়। তারা ইন্ডিয়ান বলতেও পারে না, তারা ইন্ডিয়ার কোনো হয়তো তেমনভাবে ইভেন্টসগুলো সেভাবে জানে না, কিন্তু তারা ইন্ডিয়ার ব্যাপারে হাইলি ইন্টারেস্টেড। আমি যখন গিয়েছিলাম তারা কন্টিনিউয়াসলি লতা মঙ্গেশকরের ব্যাপারে কোয়েশ্চেন করে যাচ্ছে, বা ওখানকার নিউ ট্রেন্ড কি, আর্ট কি ইত্যাদি। মানে তারা ভারতীয় বংশোদ্ভূত, মানে অনেক জেনারেশন ধরে রয়েছে, অনেক জেনারেশন। তাদের বাড়ির সামনে ত্রিশূল রয়েছে, বোঝা যাবে যে ত্রিশূল। হ্যাঁ, ত্রিশূল।
আচ্ছা, ও মানে যাতে বোঝা ইন্ডিয়ান। যায় যে তারা ইন্ডিয়ান। একটা জায়গা দিয়ে যেতে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম একটা ব্যানার আছে, সেখানে লেখা আছে রামলীলা, মানে রামলীলা উদযাপন হয়। তো সেভাবে তারা নিজেরা ওভাবে সেলিব্রেট করছে। তারা আমাকে পেয়ে নানা কোয়েশ্চেন করতে চাইছে। আমিও জানালাম যে না, মানে লতা মঙ্গেশকর ততটাই দূরের। আমিও তাকে পার্সোনালি কোনোদিন দেখিনি, বসে আড্ডা মারিনি, কিন্তু তিনি যেমন আপনাদের কাছের গানের মাধ্যমে তেমন আমার কাছেও, তো সেখানে কোনো ডিফারেন্স নেই, কিন্তু তাও দে আর ভেরি এক্সাইটেড। আর এখন ভারতবর্ষতে তারা পড়াশোনা করতেও আসতে চায়, আমি অন্তত যখন গেছিলাম তখন দেখেছিলাম। এবং সেখানে পুজোর সময় আমি এত দুর্দান্ত হসপিটালিটি পেয়েছি, এত ওয়ার্মথ। তারা খুব ছোট্ট দেশ, তারা সবাই সবাইকে চেনে, এবং তারা আমাকে পেয়ে নানা জিনিস, নানাভাবে তারা কিভাবে আমাকে কিছু ভালো খাওয়াবে, বা তারা আমার জন্য স্পেশালি অত ভালো করে ইন্ডিয়ার অ্যাকসেন্টগুলো বলতে পারছে না, বা ডায়ালেক্টটা অত জানে না, কিন্তু তারা চেষ্টা করে একটি গান শোনালো আমাকে, কিশোর কুমারের। তারা তাদের পুজোতে আমাকে ইনভাইট করলো। তাদের লোকাল ফুড ছিল, আমাদের বাঙালি কিছু খাবার ছিল না। দুর্গা ঠাকুর ছিল, কিন্তু সব তাদের রীতিনীতি সব তাদের মতো করে হচ্ছিল। খুব একটা বাঙালিয়ানা আমি সেখানে পাইনি, কিন্তু এই যে ওয়ার্মথ, এটা আনফরগেটেবল। কি সুন্দর সুন্দর একটা জিনিস বললে। আর পুজোর কোনো এমনি মেমোরেবল ঘটনা অন্য কোনো দেশের যদি কিছু বলতে চাও, কিছু মনে পড়ছে এই মুহূর্তে? পুজোর জেনারেলি আমার মনে হয় আমি যে কটা পুজো অ্যাটেন্ড করেছি তার মধ্যে সব কটাই বললাম, কিন্তু হ্যাঁ, পোল্যান্ড, এটা খুব মজার। পোল্যান্ডে আমি যখন পুজো দেখতে গিয়েছি তখন অবভিয়াসলি বাঙালি প্রচুর রয়েছে, এবং একজন বাঙালি ভদ্রমহিলার সাথে আমার আলাপ, যিনি পরবর্তীকালে এতটা অ্যাটাচড হয়ে যান যে আমরা দিদি বোনের সম্পর্ক হয়ে গেল, এবং আমরা তার সেটা কন্টিনিউ করি। পুজোর সময় তিনি সামহাও আমাদের বাড়ির লোকেশন যখন আমরা এক্সচেঞ্জ করি, জানতে পারি যে আমরা অলমোস্ট এক পাড়া থেকে আমরা ব্রট আপ। এবং তারপর পুজোর শেষে যখন ওনারা প্রায় সব কিছু র্যাপ আপ করছেন, বাড়ির দিকে যাবেন, ওনারা বললেন যে চলো, রাত হয়েছে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলা আছে, আমরা কিছু ট্রাই করি। পুজোর ভোগ খাওয়ার পরে আমরা আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে চেষ্টা করলাম, এবং 24/7 সেটা খোলা থাকে। সেখানে ঢুকে দেখলাম সবাই বিদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আরে বাস। এবং আমি বললাম এখানে কি খাওয়া যায়, কারণ পেট অলমোস্ট ফুল, তো আর কি ওখানে খাওয়া যায়? তো ওরা বললো স্পেশাল কাবাব। সেই কাবাব এলো যখন একটা প্লেটার, ছোট প্লেটার, তাতে লাল, সবুজ আর হলুদ এই কালারের নানা ধরনের কাবাব, মানে একটা রামধনু কাবাব পেলাম, এবং সেটা খাচ্ছি আর আমি ঘামছি, এতটাই স্পাইস হট। আমি যখন ফিরলাম আবার আমাদের কমিউনিটিতে, সেখানে সবাই বলছে যে তুমি ইন্ডিয়ান হয়ে তুমি কি করে এটা তুমি নিতে পারছো না অ্যান্ড অল। তো আমি বললাম আজকে আমি আবিষ্কার করলাম এই দেশে এসে যে স্পাইসগুলো আমরা আমাদের দেশে আমাদেরকে, মানে অ্যাকচুয়ালি এটা আমি রিফ্রেশ করছি, এখানে যেটা খেয়ে আমি ঘামছি সেটা এখানকার লোকেরা ভাবে খুব ইউজুয়াল, স্বাভাবিক, ইন্ডিয়াতে গেলেও তাই পাওয়া যায়, কিন্তু সেটা একেবারেই ইউজুয়াল নয়। আমাদের দেশে কেউ এরকম রোজ এত হট স্পাইসেস আর এত কিছু খায় না, এটা খুব ইউনিক। এবং তাতে একটা জিনিস আমি সেদিন শিখলাম, যে একটা গিমিক, যে ইন্ডিয়ান স্পাইসেস এটা করার জন্য কিছু কিছু রেস্টুরেন্টে পার্টিকুলারলি একটা আইটেম থাকে, যেমন ম্যাড্রাস কিচেন বলে কিছু থাকে, স্পেশালি পরের দিকে শুনেছিলাম, যেখানে এই ধরনের জিনিসগুলোকে ইচ্ছে করেই এতটা স্পাইসড আপ করা হয়, কারণ অনেকে এটা খুব এনজয় করেন, যে কারণে ওই রেস্টুরেন্টে এত বেশি বিদেশি ছিল। পরবর্তীকালে আমার এক কোলিগ ফ্রম লন্ডন, তিনিও বলেছিলেন তিনি ভীষণ ভালোবাসেন ওই স্পাইসেস, যেগুলো খেয়ে ওরকম রিয়াকশন হয়, কিন্তু মানে ফর দ্যাট মোমেন্ট উনি ওয়ান্স ইন আ ওয়াইল্ড ডেফিনেটলি ওটা ট্রাই করতে চাইবেন। এখানে আরেকটা গল্প, এটা যদি খুব বেশি হয়ে যায়, একদম যেহেতু এটা আড্ডা মোডে চলে এসেছি, সেটা হচ্ছে এই স্পাইস যখন আমরা খুব পাবলিসিটি করার চেষ্টা করছি পুজোর মুহূর্তে, যে আমাদের ইন্ডিয়া, উই আর প্রাউড অফ দ্য স্পাইসেস অ্যান্ড এভরিথিং, কিচেনে আমাদের লোক এত সময় কাটায় যেটা বাইরের বিদেশে অভাবনীয়। এই ডিসকাশনে একজন চাইনিজ ভদ্রলোক ছিলেন,
এবং তিনি এক্সাইটেড হলেন। পরবর্তীকালে আমরা তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালাম। তিনি সে সময় তো তেমন কিছু বলেননি, মোটামুটি তার ইন্ডিয়ান এক্সপ্রেশনে রেস্টুরেন্টে নিয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাদের আমরা কিছু বিশেষ খাবার যেগুলো আমাদের মনে হলো ভালো লাগবে খাওয়ালাম। তিনি সে সময় তেমন কিছু রিয়াক্ট করেননি, তার যেমন খুব একটা খারাপ লেগেছে এরকমও বলেননি বা একেবারে উৎফুল্ল হননি। কিন্তু তারপরে 3-4 দিন তাকে দেখা যায়নি এবং পরে আমরা জানতে পেরেছিলাম তার স্টোম্যাক আপসেট হয়েছে। ইন্ডিয়ান স্পাইসের সাথে ওনার ঠিক দোস্তিটা হয়নি সেইভাবে। আচ্ছা, আমরা পুজো নিয়ে তো অনেক কিছু আড্ডা মারলাম, অনেক কিছু শুনলাম। এবার তোমার লেখালেখির দিকটা যদি একটু আসি। হ্যাঁ আমরা তোমার লেখা পড়েছি, ও কলকাতায় তোমার লেখা নিয়ে আমরা ছোট্ট একটা অডিও স্টুডিও করেছিলাম। হ্যাঁ তোমার একটা বই বেরোচ্ছে সামনে, এটা কিন্ডেল ভার্সন বেরোবে, তো ওটা নিয়ে আমাদের যদি একটু কিছু বলো। হ্যাঁ, আমার এই গত বছর একটি বই বেরোলো যেটা বাংলা, সেটা ফিকশন, এবং আমার এই ট্রাভেল স্টোরিজ কিছু আছে, অদ্ভুত অদ্ভুত। এইবার যেটা হচ্ছে সেটা আমার এই যে জার্নি, এই যে ট্রাভেলিং জার্নি, যেটা অ্যাকচুয়ালি কোনো ট্রাভেলগ বা কোনো পার্টিকুলার দেশের সম্পর্কে কোনটা খুব সুন্দর, খুব টুরিস্টিক, এই ব্যাপারে একেবারেই হবে না। আমার যে জার্নি, যেটা আমি শুরুতেই এখানে বললাম যে আমি হোমসিক ছিলাম, একটা হোম বাডি, রিলাক্টেন্ট, সে এরকম আনঅ্যান্টিসিপেটেড গ্লোব ট্রটার হয়ে যাচ্ছে। এই জার্নি কিছু ইউনিক অ্যাকাউন্টস যেগুলো অলরেডি আমি এইখানে শেয়ার করলাম, সেরকম এখানে আমরা পুজোতে স্পেসিফিক থাকলাম, কিন্তু ওই বইতে যেটা থাকবে সেটা হচ্ছে নানা ঘটনা। যেমন গ্রিনল্যান্ডে গিয়ে একটা গ্লেসিয়ার দেখলাম আর আমার টাইটানিক মুভির কথা মনে পড়লো। আমি সাউথ কোরিয়াতে গেলাম, সেখানে আমাকে একজন হঠাৎই গল্প করতে করতে তার বাড়িতে তার মেয়ের জন্মদিনে ইনভাইট করলেন এবং এত ওয়ার্মথ সেখানে পেলাম। আবার উল্টো দিকে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যে আমি আটকে গিয়েছিলাম, ভয়ানক। আমার ভিসাও এক্সপায়ার করে গিয়েছিল, সেখান থেকে বেরোনো। তুমি তখন কোন দেশে ছিলে? আমি ইউক্রেনে ছিলাম, ইউক্রেনে ছিলে? কিয়েভে। এবং তার আগেই মালয়েশিয়ান ফ্লাইট একটা সেখানে বম্বার্ডেড হয়েছিল, তার ফলে কমপ্লিট মেস। সেখানে আমি আদৌ ওখানে সারা জীবনের মতো আটকে যাব কিনা, টম হ্যাঙ্কসের একটা মুভি আছে, সেই সারা জীবনের মতো, হ্যাঁ, এয়ারপোর্টেই থেকে যাব কিনা, এইরকম একটি নার্ভাসনেস। এবং বাড়িতেও কল করতে পারছি না কারণ মোবাইল জ্যাম। আমি আইসল্যান্ডের ভলকানিক অ্যাশে আটকে গিয়েছিলাম, আমাকে ফ্রান্স তুলুজ থেকে ব্রাসেলসে যাওয়ার ছিল এবং আমি কমপ্লিটলি আটকে গেছি কারণ ফ্লাইট বন্ধ। নিজে টিকিট বুক করে আমি ইউরোপ ট্রেন ট্রাভেল করেছিলাম, একটা বিশাল লাগেজ নিয়ে, অনেক হ্যাপাজার্ড। আমার ল্যাপটপ চুরি হয়ে যায়, টাকা চুরি হয়ে যায়। রাশিয়ায় আমার ক্যাশ আমি পাই না, কার্ড এটিএমে ঢুকলো আর বেরোলো না। সো মেনি ইনসিডেন্টস। তো সেই সমস্তগুলো একটা ছোট করে মোটামুটি ট্রাভেলগ মনে হচ্ছে আমার, ট্রাভেলগ, কিন্তু ঠিক কোনো ডেস্টিনেশনের ব্যাপারে ইনফরমেশন দেওয়া নয়, এটা আমার ব্যক্তিগত জীবনে। এবার কেউ যদি সেই জীবনে জানতে চায় বা তারা যদি ভবিষ্যতে এইরকম কখনো পরিস্থিতির মধ্যে পড়েছেন, তারা রিলেট করবেন, বা ভবিষ্যতে কোনো প্ল্যান আছে তাহলে একটু হয়তো সতর্ক থাকতে পারবেন আমার গল্পেতে, বইটির মাধ্যমে। এটি নন ফিকশন। আমার তো শুনে আমার খুব ইন্টারেস্ট লাগছে, তো আমি তো অবশ্যই অপেক্ষা করছি তোমার। আমি সবার আগে তোমাকে জানাবো একদম। তো আপাতত ওটি কিন্ডেল ভার্সনে বেরোচ্ছে, আশা করি লক্ষ্মী পুজোর দিন সেটি বেরোবে, এবং পরবর্তীকালে হয়তো প্রিন্টেড ভার্সনে বেরোনোর একটা অপশন। কিন্ডেল ভার্সনটা আমি একটু বলে দিই। এটা কিন্ডেল বলে একটা অ্যাপ আছে আমাদের, অনেকেই আমরা ইউজ করি, আমাদের প্লে স্টোরেই পেয়ে যাবেন অ্যাপটা। ওখানে অ্যামাজন থেকে আর কি যদি কিন্ডেল ভার্সনে বুক নামান, ওই অ্যাপটা দিয়ে আপনারা পড়তে পারবেন। তোমার বইটার লিঙ্ক আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ার করে দেবো। এখন তো এই মুহূর্তে নেই লিঙ্কটা, এখনো তো রিলিজ হয়নি, তো লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো আমাদের ফেসবুক পেজে। ডেফিনেটলি প্রচুর মানুষ পড়ুন বইটা, আমরা এটাই চাইবো। তোমার সাথে খুব সুন্দর একটা আড্ডা মারলাম, অনেক কিছু জানলাম। প্রবাসের পুজোর তো এখনো অবধি আমার দেখার সৌভাগ্য হয়নি। তোমার অ্যাকাউন্টস শুনে, তোমার ডেসক্রিপশন শুনে আমি অনেকটা রিলেট করতে পারলাম যে বাঙালিত্বটা, বাঙালিয়ানাটা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। বাঙালি পৃথিবী যেখানেই যাবে তাদের তো নিজস্বতা কিছু রেখে আসবেই। তো যাওয়ার আগে আমাদের অডিয়েন্সদের জন্য ছোট্ট করে যদি কিছু একটু বলে দাও। হ্যাঁ, শিওর। অডিয়েন্সদের জন্য বলার আগে আমি স্পেশালি অভিদীপের ব্যাপারে কিছু বলতে চাই। আমি শুধু এই পডকাস্টে তো আমি পার্ট নিলাম, কিন্তু আমি আগের পডকাস্টগুলো শুনেছি। আমার মনে হয় আমরা যখন এই পডকাস্টগুলো শুনি, আমরা যাকে প্রশ্ন করা হচ্ছে সে কি বলছে সেখানে ফোকাস করি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে, যেগুলো এই আনসারগুলো দিতে ট্রিগার করছে,
যত এক্সাইটমেন্ট, একটা কমফর্ট লেভেল জেনারেট করা, যাতে মনে হবে যে এই কথাগুলো আমি বলতে পারি, শেয়ার করতে পারি, কখনো মন হালকা করার জন্য, কখনো বলে একটা স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু যিনি ইন্টারভিউটা নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। এবং অভিদেব ইজ ডুইং আ মার্ভেলাস জব হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। একদমই লিটারেলি, আমি সামনে বলে বলছি না, আমি লিটারেলি ফ্রম হার্ট, ও কলকাতার টিম ইজ ডুইং আ গ্রেট জব অ্যান্ড অভিদেব ইউ আর জাস্ট ডুইং জাস্টিস। থ্যাংক ইউ। এটা আর দুর্গাপুজো আমরা জানি, এই বছর দুর্গাপুজো অন্যরকম, তবে এরকম ঘটনা চারিদিকে এত ঘটছে। আমার নিজস্ব একটা লেখা আছে যেখানে একটি ছোট বাচ্চার সাথে একটি নির্মম ঘটনা ঘটেছে। তো এই ধরনের ঘটনা আমাদের মনকে সত্যি একটু কষ্ট দেয়। আমরা সবাই মিলে একসাথে যে এই একটা দুর্দিনে একসাথে আছি, এটা মনে হয় সবসময় পজিটিভ, আমাদের পজিটিভ থাকতে হবে, নাহলে আমরা এগোতে পারবো না। তাই দুর্গাপুজো এনজয় করি, এই যে সবার সাথে আছি, এইটাও একটা উৎসব। তো সেইটাকে আমরা আরো বেশি করে সেলিব্রেট করি যতটা সম্ভব। নিশ্চয়ই। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যাগেন সুমদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এত অল্প সময়ের জন্য কলকাতায় এসছো, তার মধ্যে আমাদের সাথে আড্ডা দিতে আজকে এখানে আসলে। ডেফিনেটলি মানে তোমার পুজো তো ভালো কাটবেই নিশ্চয়ই। যারা শুনছেন তাদেরও সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। সবাই পুজো ভালো করে কাটান, আনন্দ করুন। আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই।